আমরা এখন ধ্যান মন্দিরের সামনে আছি। এখন ধ্যান মন্দিরের ভিতর অংশটা একটু আপনাদেরকে দেখাবো। সে জীবনে ওই টাকা পয়সাও হাতে ধরে নাই, এই যে এত লক্ষ লক্ষ মানুষের সেবা করে। এটাই হচ্ছে মূলত ধ্যান মন্দির বলে না, এই জায়গাটাতেই বসে উনি হচ্ছে ধ্যান করতেন। হেই হোয়াটসঅ্যাপ, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একজন মহাপুরুষ শ্রী শ্রী অনিল ব্রহ্মচারীর যে আশ্রম এবং মন্দির যেটাই বলেন সেটা। তো আমি আজকে সেখানে যাব, আমার বাড়ি থেকে খুব কাছেই, এবং ওনাদের সেই মন্দিরটা এবং ওনার যে ধ্যান মন্দির যেখানে বসে উনি ধ্যান করতেন সেই সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। 2000 years later. তো ভিউয়ার্স, আমি অলরেডি চলে আসছি অনিল ব্রহ্মচারী বা অনিল বাবাজি যেটা নামে আপনারা চিনেন, ওনাদের বাসার সামনে বা ধ্যান মন্দিরের সামনে। আর আমাকে এখানে ওনার বাড়ি বা ধ্যান মন্দির সব কিছু দেখাবে হচ্ছে আমার ফ্রেন্ড শান্ত, ওর বাসা এখানেই। তো এই হচ্ছে মেইন রোড, অর্থাৎ কুঞ্জিয়ার থেকে অনেকে আসেন, এই মেইন রোড থেকে ওনার বাসা কিন্তু কাছে, একদম রাস্তার সাথে। আর এটা হচ্ছে শম্ভুপুর ইউনিয়নের মধ্যে, তজুমুদ্দিন উপজেলা। আমি এখন আছি হচ্ছে ওনাদের বাসায় ঢুকতেই একটা দিঘি আছে অনেক বিশাল, এই যে এটা। যখন হচ্ছে এদিকের কীর্তনটা শুরু হয় তখন কিন্তু এই দিঘিটাকে অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়। আর দিঘিটা অনেক বড়ই আছে, এখানকার প্রায় মানুষ এই দিঘিটা ব্যবহার করে তাদের গোসল সহ অন্যান্য কাজের জন্য। আর এই হচ্ছে মানে বাড়ির সামনের অংশটা। তো আমরা একটু বড়ই পিছনের অংশ যাব, আর সামনের অংশে একটা মন্দিরও আছে, সেটাও আমি একটু আপনাদেরকে দেখো, মন্দির বা আশ্রম যেটাই বলেন আপনারা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর সামনের অংশের আশ্রমটা হচ্ছে মূলত ওনার নানার নামে, স্বরূপ আশ্রম। স্বরূপ যে আশ্রমটা ওটা হচ্ছে ওনার নানারই প্রতিষ্ঠা করা, ওনার নানার নাম হচ্ছে স্বরূপ মজুমদার, ওনার নামেই এই আশ্রমটা মূলত। তো আমরা এখন হচ্ছে ভিতরের অংশটা মানে সামনের অংশটা আগে যাব। এখানে সামনে যে হচ্ছে স্বরূপ আশ্রম, সেখানে একটু যাব, সেখানের অবস্থাটা দেখবো। আর আমাদের সাথে নতুন আরেকজন মেম্বার অ্যাড হয়েছে, প্রান্ত দাস অরূপ, বাংলাদেশ পুলিশের সদস্য। আপনারা আবার গালি দিন না, বন্ধু কিন্তু ভালো মানুষ। তো যাই হোক, আর এই হচ্ছে স্বরূপ আশ্রম। স্বরূপ আশ্রমের এদিকে একটু যাব আমরা। আর স্বরূপ আশ্রমের ব্যাপারে যে জিনিসটা, এটা মূলত ওনার নানারই প্রতিষ্ঠা করা। আর ওনার মা, আমি যতটুকু জানি, ওনার মা হচ্ছে তখন থেকেই কিন্তু ধর্মবিরোধী ছিল, এবং উনি এখানে সব সময় নাকি দেবতাদের ভোগ দিত। আর আমি যতটুকু শুনতে মানে জানছি নেট করে, সেটা হচ্ছে একদিন নাকি উনি ভোগ দিতে ভুলে গেছে, তখন নাকি উনি অলৌকিকভাবে শুনতে পেরেছে যে উনি ভোগ দেয়নি। এই হচ্ছে সেই স্বরূপ আশ্রম। তো আমরা স্বরূপ আশ্রমের ভিতরে একটু ঢুকবো এবং ভিতর পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাবো। তো এই হচ্ছে স্বরূপ আশ্রমের ভিতর অংশটা। আর এখানে হচ্ছে একটা অনুষ্ঠান চলতেছে, এই যে আমার পিছনে দেখতেছেন অনুষ্ঠান চলতেছে বিধায় এখানে এখন মানুষ আছে। আর এখানে অল টাইম কিন্তু লোকজন থাকে। আর এই হচ্ছে মেইন মন্দির, আর মেইন মন্দিরের ঠিক এই পাশে একটা হচ্ছে সমাধি মন্দির, ওই যে ওইদিকে একটা, ওটাও সমাধি মন্দির। এই হচ্ছে মন্দিরটা। আর এখানে হচ্ছে ওনাদের একটা অনুষ্ঠান চলতেছে। তো আমি যেহেতু প্রায় এখান দিয়ে যাওয়া আসা করি, আমি প্রায় দেখি এখানে প্রায় ম্যাক্সিমাম টাইমই কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান চলে, বিভিন্ন রকমের অনুষ্ঠান বা মানুষ আসা যাওয়া করে। তো এটা হচ্ছে স্বরূপ আশ্রমের যে ভিতর অংশটা। আর স্বরূপ আশ্রমটা মূলত অনেক বড়, যেহেতু এখানে কীর্তন হয়ে থাকে, তো অনেক বড় একটা স্পেস। আর আমার পিছনে বা ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে এখানে আয়োজন চলতেছে রান্না বাড়ার। তো আজকে এখানে 300 থেকে 400 লোকের হয়তো খাওয়া দাওয়ার আয়োজন আছে, বা ওনাদের যে ধর্মীয় রীতিনীতি সে একটা আয়োজন আছে। প্রায় প্রতি সময়ে আমি যখন এই সামনে রাস্তা দিয়ে যাই তখন কিন্তু এই বিষয়টা আমার চোখে পড়ে। আর অনেক দূর দূরান্ত থেকে যখন কীর্তন বা অন্যান্য সময় ভক্ত বা ওনাদের ধর্মীয় যারা আসেন তাদের জন্য কিন্তু এই যে পিছনে থাকারও ব্যবস্থা আছে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে থাকতেও পারবেন। আর আমরা যেটা দেখেছি যে যখন এখানের কীর্তনটা শুরু হয় তখন কিন্তু প্রচুর মানুষ আসে, অনেকেই ইন্ডিয়া বা অন্যান্য দেশের বাইরে থেকেও আসে, এবং দেশের মধ্যে যারা আসে তারা তো আসেই। প্রান্তর কাছে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে এখানের কীর্তনটা মূলত শুরু হয় কোন সময়টাতে?
কীর্তনটা মূলত হচ্ছে ফাল্গুন মাসের দিকে শুরু হয়, ফাল্গুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে। আর হচ্ছে ওই সময় বাংলাদেশের মানে পুরো বাংলাদেশ থেকে অনেক লোকজন আসে আর কি, সারা বাংলাদেশ থেকে অনেক লোকজন আসে। আর ওই 5 দিন খুব একটা ভালো সময় কাটে এই জায়গার হিন্দুদের আর কি। তো শান্ত, তুমি হচ্ছে কীর্তনের সময়টা কিরকম, তোমার কাছে অনুভূতিটা কিরকম হয় তখনকার সময়? কিরকম বলতে হচ্ছে যে কীর্তন তো আমাদের বছরে একবারই আসে, তো ভালোই, মানে ভালোই সময় কাটে, ভালোই সবার সাথে আনন্দ ফুর্তি মজা করি, সবার সাথে ভালো লাগে সময়গুলো কাটাইতে। দেশ এবং দেশের বাহির থেকে ব্যাপক মানুষ কিন্তু কীর্তনের সময় এখানে আসে। আর যে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে আর একটু বলি, সেটা হচ্ছে ওনার অর্থাৎ শ্রী শ্রী অনিল ব্রহ্মচারীর মা, যিনি হচ্ছে পরশমণি দেবী, উনি ছোটবেলা থেকেই খুবই ধর্মভীরু ছিল। তো যখন ওনার গর্ভে অর্থাৎ শ্রী শ্রী অনিল ব্রহ্মচারী আসে বা তার আগ মুহূর্তে নোয়াখালী থেকে নাকি একজন সন্ন্যাসী বা ধর্মযাজক এসে ওনাকে বলেছে যে ওনার বংশে এরকম একজন লোক আসবে যার মাধ্যমে ওনাদের পুরো ফ্যামিলিকেই মানে সবাই চিনবে। তো ঠিক সেরকমটাই হয়েছিল। পরবর্তীতে অনিল ব্রহ্মচারীর জন্মের পরে ওনার মাধ্যমেই কিন্তু ওনাদের পুরো ফ্যামিলিকেই সারা ওয়ার্ল্ড ওয়াইড চিনে। আঙ্কেল হচ্ছে মূলত আশ্রম বা মন্দিরটা দেখাশোনা করেন। আঙ্কেলের নামটা একটু বলবেন? সুব্রত কুমার দে। আচ্ছা আঙ্কেল, আপনাদের সাথে বাবাজির যেই সম্পর্কটা কিরকম ছিল বা উনি কিরকম ছিল মানুষ হিসেবে? আমরা তো জানি যে উনি একজন আদর্শ মহাপুরুষ। এখন সে জীবনে ওই টাকা পয়সাও হাতে ধরে নাই, এই যে এত লক্ষ লক্ষ মানুষের সেবা করাইল। তারপরে 6 মাস ছিল ধ্যান মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায়, সেখানে তুলসী পাতার জল আহার করতো, এইটাই। আর যে যা আসতো তার এই হইলো সেবা, সবাই রে সবাই। তার কাছে কোনো হিংসা ফিনারি মুসলমান বা অন্য জাতি কোনো তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা যেটা জানি যে মহাপুরুষদের যে হ্যাঁ সমস্যা নাই, আমরা যেটা জানি যে মহাপুরুষদের কিছু অলৌকিক গুণ থাকে, যেগুলো আমরা ওনাদের কাছ থেকে জানলাম যে উনিও ওনার মাঝেও কিছু অলৌকিক গুণ ছিল। আর আমরা এখন ওনার ধ্যান মন্দিরের দিকেই যাব। ধ্যান মন্দিরটা কিন্তু স্বরূপ আশ্রমের পাশ দিয়ে একটু ভিতরে, এটা হচ্ছে স্বরূপ আশ্রম, আর এখান দিয়ে সামনে হচ্ছে ধ্যান মন্দিরটা। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে উনি যখন ম্যাট্রিক পাস করে, ছোটবেলা থেকে ওনার ধর্মের প্রতি অন্যরকম একটা ঝোঁক ছিল বা টান ছিল। তখন নাকি ওনার মামাতো ভাই যে জগদীশ নামের নাম জগদীশ মজুমদার মনে হয়, তো আমার নামটা এখন পুরোপুরি মনে নাই, ওনার মাধ্যমে নাকি ওনার ফ্যামিলি থেকে যখন দেখছে যে উনি মানে আমাদের পৃথিবীর কোনো ইয়ের দিকে ওনার নেশা নাই, তখন ফ্যামিলি থেকে চিন্তায় পড়ে, তখন ওনাকে বিয়ে শাদির ব্যাপারে একটা ইয়ে করে। তখন নাকি উনি ওনার মামাতো ভাইকে বলছে যে আমি বিয়ে শাদী করবো না, আমি ধর্মীয় দিকটা নিয়েই থাকতে চাই। তার পরবর্তীতে অনেক কষ্টে নাকি ওনার ফ্যামিলিকে উনি ওনার মামাতো ভাইকে দিয়েই ম্যানেজ করে। তো পরবর্তীতে উনি ম্যাট্রিক পাস করার পরে চলে যায় হচ্ছে কলকাতায় আপনার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়, এবং সেখান থেকে উনি সেনাবাহিনীতে যোগদান করে। কিন্তু সেনাবাহিনীতে থাকাকালীন উনি যখন দেখতে পাচ্ছে যে ধর্মীয় দিকগুলো থেকে উনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন উনি হচ্ছে সেনাবাহিনীর চাকরিটা ছেড়ে দিয়ে দেশে চলে আসে। আর দেশে মানে ইন্ডিয়ায় থাকাকালীন কিন্তু ওনার হচ্ছে বিভিন্ন ধর্মীয় শিক্ষা দীক্ষা উনি অর্জন করেন। আর তখন থেকেই যখন ইন্ডিয়া থেকে উনি দেশে চলে আসে, তখনই ওনার নামের সাথেই মানে অনিল সাধু হিসেবে সবাই ওনাকে চিনতে শুরু করে। এবং পরবর্তীতে ওনার অলৌকিক কিছু মানে ঘটনা এলাকাবাসী বা এদিকের মানুষজন দেখতে পায়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ওনার যে পরিচিতিটা সেটা ছড়িয়ে পড়ে। আর এই হচ্ছে ওনার ধ্যান মন্দির অংশটা, মানে পিছনে হচ্ছে স্বরূপ আশ্রম, স্বরূপ আশ্রমের পাশ দিয়ে একটু সামনে আসলেই এই হচ্ছে পিছনে ধ্যান মন্দিরটা। তো আমরা এখন ধ্যান মন্দিরটা একটু এদিকে দেখবো। আর এদিকের পরিবেশটা এই যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, এই যে চারপাশে বাগান, ফুলের গাছ। আর এটাই হচ্ছে মূলত ধ্যান মন্দির মনে না, এখানে বসে উনি ধ্যান করতেন। আর ধ্যান মন্দিরের আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে উনি যখন এখানে ধ্যান করতেন, উনি বাহিরের কোনো খাবার খেতেন না, শুধুমাত্র তুলসীর পানি খেতেন নাকি? সঠিক। তো শুধুমাত্র তুলসীর জল বা পানি যেটাই বলেন ওটা খেতেন। আর হচ্ছে ওনার ফ্যামিলি থেকে অনেক চিন্তায় পড়ে গেছিল যখন নাকি উনি ধ্যানে বসতেন, কারণ উনি বাহিরের কোনো খাবারই খেতেন না। পরবর্তীতে ওনার যে জগদীশ বাবুর মাধ্যমে ওনারা শুধু যোগাযোগটা রক্ষা করতেন। জগদীশ বাবুকে নাকি উনি বলছে যে ওনাকে নিয়ে কোনো চিন্তা করতে না, ওনাকে দেবতারাই
মানে আহার দিয়ে যায় রক্ষা করবে। এবং আরেকটা অলৌকিক যে ব্যাপার সেটা হচ্ছে জগদীশ বাবু একদিন নাকি উনি ধ্যান করতেছেন, পাশে একটা সাপ দেখতেছেন। তো সাপ দেখে জগদীশ বাবু নাকি হচ্ছে সাপটা তাড়ানোর মানে অনেক চেষ্টা করেন, কিন্তু সাপটা যায় না। পরবর্তীতে এক পর্যায়ে সাপটা চলে যাওয়ার পর বাবাজির যেই মানে ধ্যান ভঙ্গ হওয়ার পরে ওনাকে জগদীশ বাবুকে উনি বলেন যে এই সাপটা মূলত ওনাকে পাহারা দেয়। তো মহাপুরুষদের যে অলৌকিক গুণগুলা থাকে সেগুলো অবশ্যই থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক, এজন্যই তারা মহাপুরুষ। আর এই হচ্ছে ধ্যান মন্দিরটা। আমরা এখন একটু ভিতরের দিকটাই ঢুকবো। তো আমরা এখন ধ্যান মন্দিরের সামনে আছি। এখন ধ্যান মন্দিরের ভিতর অংশটা একটু আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ধ্যান মন্দির। এখানেই মূলত এই জায়গাটাতেই বসে উনি ধ্যান করতেন না, এই জায়গাটাতেই বসে উনি হচ্ছে ধ্যান করতেন। এটা হচ্ছে ধ্যান মন্দিরের ভিতর অংশটা। ঠিক যে জায়গায় উনি ধ্যান করতেন ওই জায়গায় কিন্তু ওনার প্রতিকৃতিটা এখানে স্থাপন করা হয়েছে। যখন কীর্তনের সময়টা আসে তখন কিন্তু এর ভিতরের লাইটিংটা আরো সুন্দরভাবে করা হয়। এখনো কিন্তু এই যে ভিতরের অংশটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখনো ভিতরের অংশের কাজ চলমান, এখনো অনেক কাজ মেবি বাকি আছে নাকি। তো আমার এই যে দুই বন্ধুই মিলে কিন্তু আমাকে মূলত আজকের ভিডিওটাতে হেল্প করতেছে, সবকিছু সম্পর্কে ওরাই ধারণা দিচ্ছে। ধ্যান মন্দিরের ভেতর অংশটাও অনেক বেশি সুন্দর, মানে যেটা আপনারা এখানে না আসলে আমি হয়তো বা ভিডিওতে অত সুন্দরভাবে মানে বোঝানো সম্ভব না। আপনারা হয়তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিতর মানে পিছনে কি সুন্দরভাবে কাজটা করা হয়েছে। আর এখানে হচ্ছে ওনাদের কিছু দেবদেবীর মূর্তি আছে, আর হচ্ছে এখানে ওনার পাসপোর্ট আর অন্যান্য কিছু বিষয় এখানে সংরক্ষণ করা আছে। এই যে এটা হচ্ছে ওনার পাসপোর্ট, আর এই হচ্ছে ওনার পায়ের চিহ্নটা এখানে সংরক্ষণ করে রাখছে। আর এই ছবিটা কিসের? আর ওনাদের একটা ছবি অনেক আগের। এখানে এই যে এই ছবিটা যেটা আছে ওনার, এখানে মূলত লেখা আছে যে আমি বলছিলাম যে উনি যে 3রা কার্তিক 1338 বাংলা সালে উনি হচ্ছে জন্মগ্রহণ করেন। আর হচ্ছে 10 ফাল্গুন মঙ্গলবার 1405 বাংলা সালে উনি হচ্ছে পরলোক গমন করেন। এই হচ্ছে বিষয়গুলো এখানে দেওয়া আছে। আর এই যে হচ্ছে ওনাদের দেবদেবী মূর্তি আছে। আর সব মিলিয়ে কিন্তু ভিতর অংশটা অনেক বেশি সুন্দর, মানে বাহির থেকে কিন্তু অতটা বোঝা সম্ভব না যে ভিতরে এত সুন্দরভাবে কাজগুলা করা হয়েছে। বাহিরে দেখে আমিও প্রথমে বুঝতে পারিনি যে ভিতর কাজগুলা এত সুন্দরভাবে করা হয়েছে। মানে ধ্যান মন্দিরটা এত সুন্দরভাবে করা হয়েছে, আসলে এমনটাই হওয়া উচিত। যেহেতু মহাপুরুষ তাদের ইয়েগুলা স্মৃতিগুলা আমাদের কিন্তু এত সুন্দরভাবেই বা সংরক্ষণ করাটাই উচিত। তো আমরা এখন ধ্যান মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, আর বাহিরে আর একটু দেখাই আপনাদেরকে। দেখেন এই আমি ধ্যান মন্দির থেকে অলরেডি বের হয়ে আসছি। আর এই হচ্ছে ধ্যান মন্দিরের বাহিরের অংশটা। এই যে বাহিরের অংশ কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, ফুল গাছ ও অন্যান্য গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। জায়গাটা উনি যখন ধ্যান করতেন তখন ছিল এটা একটা জঙ্গলের মতো, তখন এখানে কেউ অতটা আসতো না। আপনারা জানেন যে ধ্যান করতে হলে অবশ্যই একটা নিরিবিলি জায়গায় প্রয়োজন। উনিও সেই নিরিবিলি জায়গাটাই এখানটাই বেছে নিয়েছেন, ওনার বাড়ি ঠিক পেছনের অংশটাই। এই পাশে যে সামনে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনসা মন্দির। এটা হিন্দু ধর্মাবলম্বীরা আমার চেয়ে ভালো জানবেন। আর এই হচ্ছে মনসা মন্দিরটা, যে মনসা, আমি এখন মনসা মন্দির ঠিক সামনের অংশটা এটাই আছি। এই আর ভিতর অংশটা আমি একটু বাহির থেকে আপনাদেরকে একটু দেখাই। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, আমি যেহেতু অন্য ধর্মাবলম্বী, আমার ভিডিওতে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেটা ভুল তথ্যটা কোনো উদ্দেশ্যমূলকভাবে হবে না, কারণ আমি অতটা নাও জানতে পারি আপনাদের ধর্ম সম্পর্কে। তো সেটা অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।